রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএনপি, জানালেন তারেক রহমান। দলের প্রতি জনগণের আস্থা ধরে রাখার নির্দেশ। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো অনেকটাই কঠিন, মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। আগামী বছরই দেখা যেতে পারে নির্বাচিত সরকার। পলাতক খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি সার্জিসের। চট্টগ্রামের ১০৫ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা। এবং ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে প্রস্তুত সাবেক সেনা কর্মকর্তারা। প্রতিবেশী দেশের সঙ্গে করা সব চুক্তি প্রকাশের দাবি। যেখানে আমরা দেখব যে আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু হচ্ছে, আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপনাদেরকে সাথে নিয়ে সেটা প্রতিরোধ করব। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চায় বিএনপি, এমনটি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লক্ষ্য অর্জনে দলের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। শনিবার ফরিদপুর উপজেলা কমপ্লেক্স হলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় কর্মশালা আয়োজন করে বিএনপি। সকল অঙ্গ সংগঠন আমাদেরকে সহযোগিতা করে আসছেন। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। আমরা যেন সেই শহীদ এবং গুম পরিবার যারা জীবন দিয়েছে তাদের কথা যেন একটু হলেও স্মরণ করি। তাহলে এই দল পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ জাতীয়বাদী দল বীরের মতোই কিন্তু বাংলাদেশের মাটিতে থাকবে। বন্ধুরা আমার, কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আমরা জনগণের জন্য কি করতে চাইছি, দেশের জন্য কি করতে চাইছি, এটি যদি মানুষ না জানে তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? জানান রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে বিএনপি। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা। সেটি কি জবাবদিহিতা? শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে? শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে? শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে? নো, জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। ৩১ দফার সংস্কার ভাবনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের তৃণমূলে ছড়িয়ে পড়ার আহ্বানও জানান তারেক রহমান। রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা, দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। আজকে আপনারা যা এখানে শিখে গেলেন, আজকে আপনারা যা জেনে গেলেন, এটি যেরকম আপনারা এখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যাবেন, একই সাথে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাকে যে যে কৌশল নিতে হবে, দয়া করে প্রত্যেকটি কৌশল আপনি গ্রহণ করবেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক অধিকারকে, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবেই করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো অন্তর্বর্তী সরকারের পক্ষে অনেকটাই কঠিন, এমনটাই জানালেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আগামী বছরেই নির্বাচিত সরকার দেখা যেতে পারে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সরকার এলেও অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব কিনা তা বলা যাচ্ছে না। শনিবার রাজধানীতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত BIDS বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশ এখনো পিছিয়ে। টেকসই উন্নয়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ করতে বাজার ভিত্তিক অর্থনীতির দিকে এগুতে হবে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির শোচনীয় পরিস্থিতির জন্য দায়ী বেক্সিমকোর মতো বড় কোম্পানিগুলো। এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব।
আমার ব্যক্তিগত মতামত জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। এবার চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে অর্থ সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এদিন 105 পরিবারের মাঝে হস্তান্তর করা হয় অনুদানের চেক। প্রত্যেক পরিবারকে দেয়া হয় 5 লাখ টাকা করে। এ সময় খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। একেএম নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। এই সন্তানের বাবা গেছে, এই সন্তানে বুঝে বাবার কি কষ্টটা। আমার স্বামী গেছে, আমি বুঝি আমার স্বামী আর বেদনা। এভাবে অঝরে কাঁদলেন জুলাই গণহত্যায় শহীদ হওয়া একজনের স্ত্রী। এখনো পরিবারে চলছে শোকের মাতম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া পরিবারের বুক ফাটা কান্না আর আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা অনুষ্ঠান। তাদের আহাজারি দেখে সমব্যথী হন অনেকেই। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম উপস্থিত হলে সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশ। আমার ছেলে শহীদুল ইসলাম, সে 2টা গুলি খেয়ে পালিয়ে যাওয়ার পরে সে এক জায়গায় যায় পলানোর পরে ওইখান থেকেও তাকে ধরেই না, তাকে আরো 3টি গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। তাদের সন্তান হয়ে, ভাই হয়ে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কিংবা আমাদের এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন আমাদের শহীদ পরিবারদের যারা সন্তান ছিলেন, আমাদের যারা ভাই ছিলেন, তারা তাদের পাশে যতটুকু থাকতেন আমরা আমাদের জায়গা থেকে ততটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। একে একে শহীদ পরিবারের খোঁজ খবর নেন সার্জিস আলম। এই সময় বলেন, খুনিরা নতুন করে ফিরে আসার পায়তারা করছে। খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। হাজার হাজার খুন, হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার উচ্চারিত হয়। এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনা আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। এদিন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারকে 5 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এর আগে রংপুর, সিলেট, বরিশাল সহ বেশ কয়েকটি বিভাগের শহীদদের অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে খুলছে অপরিশোধিত তেলের বাজার। রিফাইনারি না থাকলেও করা যাবে আমদানি। ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত জ্বালানির দাম এবং সরবরাহ স্থিতিশীলতা বিষয়ক সেমিনারে এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, স্বনির্ভরতা বাড়াতে আগামী 2 বছরে অনুসন্ধান করা হবে 150 গ্যাস ক্ষেত্র। কায়েস রাহাতের প্রতিবেদন। দেশের মোট জ্বালানি চাহিদার 62% পূরণ করা হচ্ছে আমদানি করে। ফলে মূল্য বেড়েছে কয়েক গুণ। ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে মাথাপিছু 3000 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তারপরও কমছে না গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য জ্বালানির দাম। চেষ্টা করতে পারি। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তামিম বলছেন, দাম বৃদ্ধির প্রধান কারণ মুদ্রাস্ফীতি। আমদানির পরেও কমেনি জ্বালানি ঘাটতি। ভবিষ্যতে এই ঘাটতি আরো প্রকট হবে বলে শঙ্কা প্রকাশ করা হয় তার গবেষণায়। ঢাকা চেম্বার অব কমার্সে আয়োজিত জ্বালানি দাম ও সরবরাহ স্থিতিশীলতা বিষয়ক সেমিনারের মূল প্রবন্ধে এসব কথা তুলে ধরা হয়। 30 সালে গিয়ে হয়তো আমাদের প্রায় 30,000 মেগাওয়াটের মতো ক্ষমতা থাকবে, কিন্তু আমাদের চাহিদা তখন আরো বেশি। সো আমদানিকৃত জ্বালানি যেহেতু 62% এবং টাকার ডিভ্যালুয়েশন হয়েছে, এটা হলো সবচেয়ে বড় ইম্প্যাক্ট এনেছে এই বিদ্যুৎ উৎপাদনের। যদিও দেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশে পর্যাপ্ত গ্যাসের মজুদ আছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম। আমরা স্টিল মনে করি বাংলাদেশের এনর্মাস পটেনশিয়াল ফর গ্যাস। আমাদের অ্যাকচুয়ালি এনার্জির জন্য বাইরের উপরে বা এরকম হাহাকার করার কোনোই অর্থ হয় না। এদিকে দেশের জ্বালানি খাতের চলমান পরিস্থিতির জন্য বিগত স্বৈরাচারী সরকারের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদেরও দায়ী করেন জ্বালানি উপদেষ্টা। ভবিষ্যৎ জ্বালানি সংকট কাটাতে আগামী 2 বছরে আরো 150 অনুসন্ধান গ্যাস কূপ খননের পাশাপাশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি উন্মুক্ত করার কথা জানান তিনি। রিফাইনারি থাকলে ভালো, রিফাইনারি না থাকলেও যদি আপনি বড় সরবরাহকারী হন, মানে 5 লাখ 10 লাখ টন যদি সরবরাহ করে থাকেন, তাহলে আপনি এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এই বছর 50টা
এবং আগামী 2 বছরে আরো 100টা কূপ খনন করা এ সময় প্রতিযোগিতামূলক ন্যায্য বাজারের আশ্বাসের পাশাপাশি সৌরশক্তি ভিত্তিক জ্বালানিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। সমাবেশে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। শাহাদাত নিশাদের রিপোর্ট। রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই মিছিল সাবেক সেনা কর্মকর্তাদের। রাওয়া কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে আবারও রাওয়া কমপ্লেক্স মাঠে এসে শেষ হয়। মিছিলে নানা স্লোগানে মুখর করে তোলেন সদস্যরা। মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি, আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশেই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি বলেও মনে করেন বক্তারা। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। 71-এ দেশের স্বাধীনতা রক্ষার যে শপথ বাঙালিরা নিয়েছিল, সেই শপথ থেকে এখনো বাঙালিরা বিচ্যুত হয়নি বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। 17 কোটি বাঙালির রক্তের তেজ এখনো তারা বুঝে নাই। আমরা কি করতে পারি না করতে পারি। জুলাই আগস্টের মতো যে কোনো প্রয়োজনে দেশের জন্য রাজপথে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন সেনা সদস্যরা। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় একটি কার্টুন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের পাশাপাশি কাজ করছে নৌবাহিনীও। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা 6:30টার দিকে ইপিজেডের ভেতরের ইউনিটি এক্সেসরিজ নামের কারখানাটিতে আগুন লাগে। দাহ্য পদার্থ ও বিপুল পরিমাণ কাগজ মজুদ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ইপিজেড এলাকায়। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে নৌবাহিনীর একটি দলও অংশ নেয়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে ভারতই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। জাতীয় ঐক্যমত্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজনীতিবিদদের ঐক্যমত্য থাকলে যে পথ নির্ধারণ করা হয়েছে সেটা অব্যাহত থাকবে। এর আগে ভোমরা স্থলবন্দর কাস্টমস ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, 4th লার্জেস্ট মানে পত্রপত্রিকা মাফিক, আবার অনেকে বলে সেকেন্ড, তো ভারত যে আমাদের কাছে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। রাজনীতিবিদরা দেশ চালাবেন, আজকে হোক কালকে হোক পরশু হোক চালাবেন। সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। ভারতের বিরুদ্ধে কাউন্টার প্রোপাগান্ডা টিম গঠন করে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে কুমিল্লা লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জিএম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ আন্দোলনে শহীদদের রক্তের বিচার ও বিগত 15 বছরের গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন প্রাসঙ্গিক নয়।
ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে ছাত্র নাগরিক তোয়াক্কা করে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ যে অপরাধ গত 15-16 বছর করেছে, তাদের এই অপরাধ আগামী 1000 বছর সেগুলো হচ্ছে তাদের কোনো বিচারের 1000 বছর কারাগার দিলে সেই বিচার হবে না। সুতরাং আগে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে, এটি একটি ফেসিবাদের আরেকটি দূষর। জাতীয় পার্টি আওয়ামী দূষর হিসেবেই তারা ইতিহাসে হচ্ছে স্বীকৃত থাকবে। সুতরাং জাতীয় পার্টি কি বলল সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না। এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কি বলেছেন হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য বক্তারা, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনাকে একটু জানা রাখি, কুমিল্লা আজকে আসলে বিকালবেলা লাকসা প্যারেড হাই স্কুল মাঠে আসলে এসেছেন ছাত্র বৈষম্য যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ আসলে মুস্তাদ তাবাসসুম, আরিফ সোহেল সহ করে যারা আছেন সকলে এসেছেন এবং তারা একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন লাকসাম পাইলট হাই স্কুলে। তবে একটু জানা রাখি, কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ আসার পরে যে রমরমা এবং ছাত্র বৈষম্য যারা ছিল, ছাত্রদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল। শেষ পর্যন্ত উনি এসেছেন এবং উনি বলেছেন যে ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার জন্য কুমিল্লা যারা এখানে আন্দোলন করছে, কুমিল্লা তার সূতিকাগার। তবে একটু জানা রাখি, কুমিল্লার যে ভারতীয় যে গণমাধ্যমের প্রপাগান্ডা যে ছড়ানো হয়েছিল, সেই প্রপাগান্ডা থেকে মানে বলছেন যদি সোচ্চারের জন্য বাংলাদেশে যারা গণমাধ্যম রয়েছে তারা হচ্ছে সোচ্চার হিসেবে কাজ করার জন্য। এবং উনি এটাও জানিয়েছেন যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এই ঐক্যবদ্ধ কাজ করার মাধ্যমেই আগামী যে সফলতা, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, যাতে এই বিষয়টা না আসে উনি বলছেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সকলকে। তাও জানিয়েছেন যে জাতীয় পার্টি যে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন এবং সে আওয়ামী লীগের দোসর হিসেবে যে কাজ করছেন এই বিষয়ে কথা বলার ওনাকে বলছে আসে কি হিসেবে কাজ করে। উনি বলছেন যে আজকে একটা মিডিয়াতে বিভিন্নভাবে আজকে তথ্য এসেছে যে 50% লোক এখানে ভারতীয় পক্ষে কাজ করছেন বাংলাদেশে এবং বাকি যে 43% লোক রয়েছে তারা নাকি বিভিন্ন দল হিসেবে বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে। এই বিষয়ে যখন ওনাকে প্রশ্ন করে উনি জানিয়েছেন সে আওয়ামী লীগ নিষিদ্ধ আসলে করতে হবে, বিষয়টা এরকম না। 5 আগস্টের পর আওয়ামী লীগ এভাবে নিষিদ্ধ হয়ে গেছে যেহেতু দেশ ছেড়ে পালিয়েছে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেই হিসেবে যদি বলি যে বাংলাদেশের যারা ছাত্র জনতা রয়েছে তারা মাঠে থাকবে সবসময় এবং ভারতীয় আগ্রাসন থেকে ভারতের যে কোনো বিষয়ে উচিত জবাব দিবে এবং সেটাই সকলের প্রতি উনি আহ্বান জানিয়েছেন। উনি এটাও জানিয়েছেন যারা এখানে আজকে যে ছাত্র বৈষম্য যারা কেন্দ্রীয় যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সেই সাথে মুস্তাদ তাবাসসুম, তারপরে আপনার আরিফ সোহেল সহকারে যারা এখানে বক্তব্য সকলে একই কথা এবং সবাই বলেছেন ঐক্যবদ্ধভাবে আমরা আগামী বাংলাদেশ গঠন করব। সেই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে এবং আমরা সকলে সবসময় মাঠে থাকবে তারা। এবং সেই দিক থেকে হাসনাত আব্দুল্লাহ আরো বলেছেন যারা ছাত্র বৈষম্য এবং যারা নিহত যে শহীদ পরিবার রয়েছে, শহীদ পরিবারকে আসলে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং তাদের আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের পরিবারকে আসলে তারা সবসময় সাহায্য করে যাবেন এবং সকলের কাছে দাবি করেছেন যারা আওয়ামী লীগের দোষর রয়েছেন যাতে আওয়ামী লীগের দোষরা কোনো দালালি না করতে পারে এবং সেই দালালি থেকে মুক্ত করার জন্য সকলকে একসাথে ঐক্যভাবে কাজ করতে হবে। বিশেষ করে জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে জিএম কাদেরের বক্তব্যে উনি আজকে বলেছেন হাসনাত আব্দুল্লাহ যে বাংলাদেশের যে অবস্থা সেই ব্যবস্থা কারণে আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টি কাজ না করতে পারে সেটার জন্য একটা বড় ধরনের পদক্ষেপ নিবে এবং সেই পদক্ষেপ তীব্র প্রতিবাদ করেছে জিএম কাদেরকে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ নেন্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন কবির। দেখছেন সংবাদ রাত। দুবাই থেকে আসা 2 যাত্রীর কাছ থেকে চুরি, গলার চেইন সহ প্রায় 1.25 কেজি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা। শনিবার সকাল 10টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়। যাত্রী দুজন হলেন ঢাকার মিরপুরের নাট্য অভিনেত্রী অনামিকা জুথি ও চট্টগ্রামের রাউজানের রায়হান ইকবাল। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা একটি বিমানে তল্লাশি চালিয়ে ওই 2 যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 733 গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের মূল্য 68,96,462 টাকা।
নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। শনিবার দুপুর এবং বিকেলে উপজেলার চালাকচর বাজারে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, চালাকচর বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিন। এ সময় তাদের বাধা দেয় সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা। এ সময় জয়নুল আবেদিনের গাড়ি সহ আরো অন্তত 3টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তবে অভিযোগ নাকচ করে দিয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল। নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 2 ইউপি সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত 10 জন। শনিবার সকালে রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সহকর্মী কাউসার মাহমুদের তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে নরসিংদীর রায়পুরার উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনার রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে নিহত হন এক নারী সহ 2 জন। আহত হয়েছে আরো অন্তত 10 জন। নিহতরা হলেন ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম। তারা আবিদ হাসান রুবেলের সমর্থক। সর্বশেষ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা। এ ঘটনায় সে গা ঢাকা দেয়। সম্প্রতি মামলায় জামিন নিয়ে এলাকায় এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে প্রতিপক্ষ বাসেত মেম্বার গ্রুপের সমর্থকরা বাধা দেয়। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ভোরবেলা আজান হয়েছে মাত্র এই টাইমে, মানে হুটাট করে ওইটা গেছে, ওইটা মানে পুরা রাস্তা ফায়ার আর ফায়ার, মানে যে দিকটা যাইতেছে সেদিক দিয়ে ফায়ার, মানে রাস্তার যে কেউ দাঁড়াইব এই অবস্থা নাই। মানে কি কইতাম, মানে টিন সেট দা গিয়া এক মহিলার গায়ে গেলা, মহিলাটা স্পট ডেট হয়ে গেছে। এটা ফজরে কালিমা মনে করেন হেরা আইসে আক্রমণ চালাইছে, এখান থেকে মনে করেন উড়া দুরা ফায়ার শুরু করছে। তো আমার এই ঘর সেটা আমার ওয়াইফের কুয়া গুলি লাগছে, এই গাড়ে গুলি লাগছে, উনি পরে সব ফিরে নাই হয়ে গেছে। আমার দেওয়ার মারছে, আমার ভাই মারছে, আমার স্বামীরে মারছে, কুবাইছে, কাটছে, চোখ মুখ গায়ে খোয়াই লাইছে। আমরা বিচার চাই, আর কি চাম, মানুষ গেলে গার মানুষ ফিরে আইয়ে আর ফিরে আনতারুম। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় স্বজনরা। লাশগুলো আমরা পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করেছি এবং শ্রোথাল করা সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে আমাদের যে মামলার যে নিয়মিত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী মামলা রুজু হবে এবং দোষী ব্যক্তিদেরকে আমরা গ্রেফতার করব। জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।